নাই তাদের একটা বিরাট একটা সংকট সেই সংকটের মধ্যে পড়েছে। আর আভ্যন্তরীণ খাত থেকে যদি ঋণ নেয় তাহলে এখানে ব্যবসায়ী শিল্পপতি তাদের যে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধা সেই অসুবিধাটা তারা পাবে। অর্থাৎ সেই ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হলে এখানে নতুন নতুন যে শিল্প কলকারখানা বা কর্মসংস্থান সেগুলো তৈরি হবে না এবং বেকারত্ব সেগুলো দূর করার ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সেটা পাবে না। এটা বাজেটের মধ্যে উল্লেখ করেছে অনেকে যে এখানে কর্মসংস্থানের জন্য বিনিয়োগের জন্য কোনো নতুন যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা এই বাজেটের মধ্যে নেই। এখানে শিক্ষাখাতের কথা একজন শিক্ষক প্রতিনিধি এখানে বললেন, এটা ঠিক, এটা আমাদের ছাত্র সমাজের দীর্ঘদিনের দাবি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মে ছাত্রদের নেতৃত্বে প্রধানত অপর অংশের মানুষের রাজনৈতিক দলের অংশগ্রহণে সেই গণঅভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। কিন্তু সেই বৈষম্য শিক্ষাক্ষেত্রে বৈষম্য বিরোধের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা করে না। অনেকগুলো সংস্কার কমিশন করেছে কিন্তু শিক্ষাখাতে সংস্কারের জন্য কোনো কমিশন এই সরকার গঠন করে না। তার মানে ছাত্ররা যারা আন্দোলন করবে তাদের যে বৈষম্য দূর করার জন্য সংস্কার করবে। আমি একটা উদাহরণ সবসময় দেই। গত বছরে রংপুরের মিঠাপুকুরে সেখানে একজন স্কুল ছাত্রী পরীক্ষার ফি বেতন এগুলো দিতে না পারার কারণে আত্মহত্যা করেছে। 80 টাকা মাত্র সে জোগাড় করতে পারে না। 500 টাকার মধ্যে 420 টাকা তার মানে মজুর জোগাড় করেছিল বা 80 টাকার জন্য পরীক্ষা দিতে পারে নাই, এই জন্য আত্মহত্যা করতে পারছে। এই একই সময়ে সেম টাইম নেই ঢাকার অদূরে আপনারা জানেন ভালুকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে হেইলি ভেরি নাম। সেটার মাসিক বেতন হলো 4.5 লক্ষ কোটি টাকা, 4.5 লাখ টাকা। তার মানে 80 টাকার জন্য একজন শিক্ষার্থী আত্মহত্যা করে আর এখানে 4.5 লাখ টাকা বেতন দিয়ে তাদের ছেলে মেয়েদেরকে একদল মানুষ এই শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য সেই বৈষম্য দূর করার যে পরিকল্পনা সরকারের নাই এবং এই বাজেটের মধ্যে কার্যক্রম করা নেই। আমরা যখন ছাত্র আন্দোলন করতাম মান্না ভাইরা যখন ছিলেন সেই সময় মান্না ভাইদের নেতৃত্বে যখন আমরা শিক্ষা খাতে বাজেটের জাতীয় আয়ের 25 ভাগ, জাতীয় আয়ের 8 ভাগ এবং জাতীয় বাজেটের 25 ভাগ এটা ছিল দাবি। এটা শুধু আমাদের দাবি না, ইউনেস্কো সমর্থন। ইউনেস্কো তারা বলছে জাতীয় বাজেটের 25 ভাগ এবং জাতীয় আয়ের ন্যাশনাল ইনকাম গ্রস ন্যাশনাল ইনকাম সেটা 8 ভাগ আমাদের এখানে 2 ভাগের উপরে কখনোই এবং গত এক যুগের বেশি সময় ধরে শিক্ষা খাতে কিন্তু 11-12% এর বাইরে কিন্তু ওঠে না। অথচ আমরা জানি যে স্বাধীন বাংলাদেশে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে যখন 700 কোটি টাকা বাজেট ছিল আমাদের সেই প্রথম বাজেট 1972 সালে, সেই বাজেটের মধ্যে কিন্তু শিক্ষা খাতে 22% বরাদ্দ রাখা হয়। তাহলে সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে মাত্র 700 কোটি টাকা বাজেটের মধ্যে 22% বরাদ্দ শিক্ষা খাতে থাকতে পারে। এখন 7,90,000 কোটি টাকার মধ্যে শিক্ষা খাতে বরাদ্দ সেখানে 12% বেশি উঠে না। এবং সেই বরাদ্দও কিন্তু এখানে শুধুমাত্র শিক্ষা খাত না, শিক্ষার সাথে আগে যুক্ত হতো ধর্ম, শিক্ষার সাথে এখন প্রযুক্তি খাত, শিক্ষা ও প্রযুক্তি খাত এই দুইটা খাত মিলিয়ে সেখানে 12% বরাদ্দ। এটা খুবই অপ্রতুল এবং সেখানে এখানে ব্যাপারে উল্লেখ করেছে যে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে সেখানে রাজস্ব যে ব্যয় সেই ব্যয়টা বাড়ানো হয়েছে কিন্তু উন্নয়ন যে ব্যয় সেই উন্নয়ন বরাদ্দ সেখানে রাখা হয়। উন্নয়ন বরাদ্দ না রাখলে এতে স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে যে গত করোনার সময় আমরা দেখলাম আবার করোনার আক্রমণ আসছে, এখানে স্বাস্থ্য খাতের কি দুরবস্থা, আইসিইউ নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই নাই। তাহলে সেইগুলো নির্মাণ করার জন্য উন্নয়ন খাতের যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়ানো দরকার। সেটা না বাড়িয়ে এখানে পরিচালন ব্যয় অর্থাৎ রাজস্ব ব্যয়, কর্মকর্তা কর্মচারী ইত্যাদির যে বেতন ভাতা সেই ভাতাগুলো বাড়ানো হয়েছে। তাহলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই বাজেটটা আসলে ত্রুটিপূর্ণ। সেই ত্রুটিপূর্ণ বাজেট যদি